বিবিসি বাংলায় আজ সন্ধ্যের প্রধান খবর। বাংলাদেশে কোভিড আক্রান্ত রোগীদের মধ্যে ৯০ ভাগেরও বেশি করোনা ভাইরাস টেস্ট করাতে চান না বলছে এক জরিপ। এর কারণ কি? টেস্ট করতে হলে আমাকে এখান থেকে ২-৩ ঘন্টা দূরে যাইতে হবে, এবং আরেকটা রিজন হচ্ছে যে সামাজিক চাপ। কারণ আমাদের এর আগে আরো একজনের সিম্পল হয়েছে, এরকম কথাবার্তা শোনার পরেই দেখা গেছে যে আশেপাশের সোসাইটি থেকে ওদেরকে অনেকটা অন্য নজরে দেখা হচ্ছে। শুনবেন এ নিয়ে বিস্তারিত। আর বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু। স্বাস্থ্য বিভাগের এক বিশ্লেষণ বলছে মারা যাওয়াদের মধ্যে বেশিরভাগই পুরুষ এবং ৬০ বয়সের। ব্রিটেনে কোভিড-১৯ সংক্রমণের এক নতুন চিকিৎসা আবিষ্কার, যা এই রোগে মৃত্যুর আশঙ্কা ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে। শুনবেন আন্তর্জাতিক খবরে। এসব নিয়েই আজ সন্ধ্যের প্রবাহ। বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন ঢাকা সহ বাংলাদেশের বড় শহরগুলোতে এফএম প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। বাংলাদেশে কোভিড আক্রান্তদের মধ্যে শতকরা ৯০ ভাগেরও বেশি লোকেরা বলছেন যে তারা করোনা টেস্ট করাতে আগ্রহী নন। এক জরিপে বলা হচ্ছে, যাদের মধ্যে কোভিডের উপসর্গ রয়েছে এমনকি তারাও টেস্ট করাতে চান না। এর কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে যে সহজে টেস্ট করানোর সুযোগের অভাব, ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ, সামাজিকভাবে হেয় হওয়ার ভয় এবং করোনা পরীক্ষার ফি নির্ধারণ, এরকম অনেকগুলো কারণ এর পেছনে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থার দায়ভার সরকারের, কারণ তারা কম পরীক্ষা করাতে চাইছে। তবে এই অভিযোগ অস্বীকার করছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে। চট্টগ্রামের আনোয়ারা এলাকার বাসিন্দা পাভেল সিদ্দিকী জুন মাসের প্রথম সপ্তাহের দিকে কোভিডের নানা উপসর্গে ভোগেন। তার সাথে তার পরিবারের কয়েকজন সদস্য জ্বর, গলা ব্যথা, শরীর ব্যথা, হালকা কাশির মতো উপসর্গে ভোগেন। তবে কোভিডের এসব উপসর্গ থাকলেও কোনো ধরনের পরীক্ষা করাননি তিনি ও তার পরিবার। আমরা চাইলেও টেস্ট করাতে এমন কোনো সুযোগ ছিল না। টেস্ট করতে হলে আমাকে এখান থেকে ২-৩ ঘন্টা দূরে যাইতে হবে, এবং টোটাল আমার জার্নি হবে ৬ ঘন্টার মতো। তার সাথে আরেকটা রিজন হচ্ছে যে সামাজিক চাপ। কারণ আমাদের এর আগে আরো একজনের সিম্পল হয়েছে, এরকম কথাবার্তা শোনার পরেই দেখা গেছে যে আশেপাশের সোসাইটি থেকে ওদেরকে অনেকটা অন্য নজরে দেখা হচ্ছে। বেসরকারি একটি বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন গোলাম কিবরিয়া। বেশ কয়েকদিন ধরে কোভিডে ভুগে এখন সুস্থতার দিকে তিনি। মিস্টার কিবরিয়া জানান, স্বাস্থ্য অধিদপ্তরে কোভিড টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে গিয়ে বেশ ভোগান্তিতে পড়েছিলেন। বিভিন্ন অ্যাপস ও লিঙ্কের মাধ্যমে টানা ৪৪ ঘণ্টা চেষ্টা করার পর রেজিস্ট্রেশন করতে পেরেছেন তিনি। তবে আস্থার অভাবে বেসরকারিভাবে টেস্ট করানোর চেষ্টা করেননি মিস্টার কিবরিয়া। আসলে কারা আমার টেস্টটা প্রপারলি করে রেজাল্ট দিবে সেটার কোন ধরনের কনফিডেন্স পাওয়ার মতো জায়গা তো আসলে নাই বাজারে বাংলাদেশে। তো সেখান থেকে এই কনফিউশনের ইয়েতে ছিলাম, কার সাথে আসলে চেষ্টা করাবো। তো পরে বিভিন্ন দফায় পারিবারিক ভাবে যোগাযোগ করে একরকম আমার এক আত্মীয় থেকে টেস্টের বন্দোবস্ত করেছে, কিন্তু সেটা আমি যতখানি জানিতে থাকে সেজন্য ব্যাপক কাঠখড় হয়ে রয়েছে আর কি। মিস্টার কিবরিয়ার এই অভিজ্ঞতার সাথে অনেকটাই মিলে যায় নমুনা সংগ্রহের কাজ করা মাসুদ রানার তথ্য। মিস্টার রানা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বাড়িতে স্যাম্পল নিয়ে আসতেছে। এখন হচ্ছে এক বাসায় স্যাম্পল কমছে, বাসা বাড়ছে। আপনার হয়তো যে বাসায় ১০ জন দিতে একবারে, সেই বাসায় এখন দিচ্ছে ২ জন, কিন্তু বাসার সংখ্যা বাড়ছে। এদিকে করোনা টেস্ট করাতে মানুষ কতটা আগ্রহী সে বিষয়ে একটি জরিপ করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রধান অধ্যাপক ড রিদওয়ানুর রহমান। এতে অংশ নেয়া ১২০২ জন ব্যক্তির মধ্যে ৮৫% চিকিৎসক, যারা কোভিড রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তারা জানান, তাদের কাছে আসা রোগীদের মধ্যে ৯০ ভাগের বেশি করোনা পরীক্ষা করাতে অনাগ্রহ দেখিয়েছে। এর কারণ হিসেবে ৫৩% বেশি বলেছে যে টেস্ট করানোর সুযোগের অভাব এই অনাগ্রহ তৈরি করেছে। তবে এই জরিপটি যেহেতু পরিপূর্ণ পদ্ধতি মেনে করা হয়নি, তাই একে অংশগ্রহণকারীদের অনুমান বলে বর্ণনা করেন মিস্টার রহমান। তিনি বলেন, এই অনাগ্রহ তৈরির পেছনে সরকারের দায় রয়েছে। সোশ্যাল স্টিগমাটা অনাগ্রহ, যেটা আনসেফ টেস্টিং সাইট ওটা অনাগ্রহ, টেস্ট পাওয়া যাচ্ছে না যেটা ওটাও অনাগ্রহ, কস্ট যেটা সেটাও অনাগ্রহ, তারপর হলো ডিলেড রিপোর্ট সেটা অনাগ্রহ। তাহলে মোটামুটি প্রায় ৯০% মানুষ শুধুমাত্র অনাগ্রহের কারণেই টেস্ট করতে আসছে না। সরকার প্রথম থেকেই চেয়েছে যে টেস্ট কম হোক,
টেস্ট কম হলে রোগী কম হবে এবং রোগী কম হলে আমরা জিতছি এটার বিরুদ্ধে, করোনার বিরুদ্ধে। এমন অবস্থার জন্য স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরাও। এ বিষয়ে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ভুয়া সার্টিফিকেট দেয়া, ফি নির্ধারণের মতো পদক্ষেপের জন্য মানুষের মধ্যে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে, যার দায়ভার স্বাস্থ্য ব্যবস্থার। এটার দায়ভারটা স্বাস্থ্য ব্যবস্থাপনার। মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে তো পারি নাই। স্বাস্থ্য ব্যবস্থাপনার কতগুলা কার্যক্রমের জন্য মানুষ খুব হতাশ হয়েছে। তারপরে টেস্ট করলে তার রিপোর্ট পাওয়া যায় না, ভুল রিপোর্ট আসে। এর প্রভাব হল যে আমরা রিয়েল পিকচারটা আর বুঝতে পারবো না যে কি হচ্ছে দেশে। এদিকে সরকার করোনা পরীক্ষার তুলনায় হাসপাতালগুলোর দুর্নীতি ও অনিয়ম বন্ধের অভিযানের দিকে বেশি নজর দিচ্ছে কিনা এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আয়েশা আক্তার বলেন, এখনও টেস্টের উপরই বেশি জোর দেওয়া হচ্ছে। শনাক্ত কম দেখানোর জন্য টেস্ট কম করার যে অভিযোগ, সেটিও সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক। এরকম অভিযোগ একদম ভিত্তিহীন। কারণ হলো যে কম টেস্ট করবো, কম টেস্ট দেখানোর জন্য, সেরকম অবশ্যই না। আমরা ল্যাব বেশি স্থাপন করছি কারণ বেশি বেশি টেস্ট করার জন্য। আমাদের কিটও আছে এবং যাদের প্রয়োজন তারা অবশ্যই টেস্ট করতে আসবে। বাংলাদেশে গত 24 ঘণ্টায় 13,362টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যাতে কোভিড শনাক্ত হয়েছে প্রায় 3,000 জনের। মুন্নি আক্তার। বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে দেশটিতে গত 24 ঘণ্টায় কোভিড-19 সংক্রমণে মৃত্যু হয়েছে আরও 50 জনের। ফলে এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে মোট 2,668 জনের মৃত্যু হল, আর আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন 2,07,453 জন। এর মধ্যেই স্বাস্থ্য দপ্তরের এক বিশ্লেষণে বলা হচ্ছে যে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা যাওয়া মানুষের মধ্যে 45%-ই বয়স ছিল 60 বছরের বেশি এবং তাদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বিবিসিকে জানাচ্ছেন যে এখন পর্যন্ত মারা যাওয়া মানুষদের মধ্যে পুরুষের সংখ্যা 79%-এরও কিছু বেশি। এই জরিপ সম্পর্কে বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সংবাদদাতা সাইয়েদা আক্তারের সাথে। পুলক, স্বাস্থ্য অধিদপ্তরের যে হিসেবের কথা আমরা বলছি, সেই হিসেবে 19 জুলাই পর্যন্ত দেখানো হয়েছে যে বাংলাদেশে সব মিলে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 2,618 জন মানুষ মারা গেছেন। এর মধ্যে বড় অংশটি হচ্ছেন পুরুষ এবং যারা মারা গেছেন তাদের বড় অংশটি হচ্ছে 60 মানুষ। কোভিড-19 আক্রান্ত হয়ে মারা যাওয়া পুরুষের সংখ্যা হচ্ছে 2,069 জন, যা কিনা টোটাল যে নাম্বার তার 79% বেশি। আর নারী যারা মারা গেছেন তাদের সংখ্যা হচ্ছে 549 জন, সেটি কিনা প্রায় 21% মতো। স্বাস্থ্য অধিদপ্তরের যে হিসেব তাতে দেখা যাচ্ছে যে 1,164 জন মানুষ তারা মারা গেছেন সকলে 61 বছর থেকে তাদের বয়স 100 বা 100 থেকে কিছু বেশি পর্যন্ত। ফলে এখনো পর্যন্ত হিসেবে যেটি দেখা যাচ্ছে যে 60 মানুষ, অর্থাৎ কোভিড-19 আক্রান্ত হবার পরে 60 মানুষ তারাই মারা যাচ্ছেন সংখ্যায় সবচেয়ে বেশি এবং চিকিৎসকেরা এবং স্বাস্থ্য অধিদপ্তর সকলেই বলছেন যে মারা যাওয়ার ঝুঁকিও তাদের মধ্যে বেশি। তো সাইদা, এর কারণ হিসাবে কোনো বিশেষ বিষয়ের উপরে কি এই বিশ্লেষণে আলোকপাত করা হয়েছে? কি বলা হচ্ছে? রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর ভাইরোলজি বিভাগের যিনি প্রধান অধ্যাপক তাহমিনা শিরিন, তিনি আমাকে বলছিলেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত পুরুষেরাই বেশি বাইরে যায় এবং বাইরে বেশি যাওয়ার কারণে পুরুষেরা বেশি আক্রান্ত হন, যে কারণে স্বাভাবিকভাবে মৃত্যুর ক্ষেত্রেও তাদের সংখ্যাটাই বেশি থাকে। আরেকটি জিনিস তিনি বলছিলেন যে বাংলাদেশে হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস এবং ফুসফুসের প্রদাহজনিত যেসব রোগ রয়েছে সেগুলোতে পুরুষেরা বেশি ভোগেন। তিনি আরেকটি কারণের কথা বলছিলেন, যেটি হচ্ছে বাংলাদেশে পুরুষদের মধ্যে ধূমপানের হার এখনো অনেক বেশি এবং সেই কারণে এই ধূমপানের কারণেই দেখা যায় যে অনেক সময় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া এবং আক্রান্ত হলে পরে তাদের শারীরিক জটিলতা বৃদ্ধি পাওয়া এবং মৃত্যুর ক্ষেত্রে তাদের সম্ভাবনা বৃদ্ধি পাওয়া, সেই বিষয়টি অনেক বেশি ঘটে, এমনটি বলছিলেন অধ্যাপক তাহমিনা শিরিন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করা যায় পুলক, সেটি হচ্ছে যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে নারীর দেহকোষে রোগ প্রতিরোধের ক্ষমতা পুরুষের চেয়ে অপেক্ষাকৃত বেশি থাকে, এরকম কথা অনেক বৈজ্ঞানিক গবেষণা বলেছে। যুক্তি হিসেবে যেখানে বলা হয় যে মানুষের
মানুষের দেহকোষে এক্স ক্রোমোজোমের মধ্যে এমন কিছু জিন থাকে যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং যেহেতু নারীর শরীরে পুরুষের তুলনায় ওই এক্স ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ থাকে, ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে নারীর দেহ আসলে স্বাভাবিকভাবে হয়তো পুরুষের থেকে শক্তিধর থাকে, এরকমটি বলছে অনেক বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু ঢাকার বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুর তিনি আবার এটার সঙ্গে পুরোপুরি একমত পোষণ করেন না। তিনি বলেন যে এর মধ্যে মানে এই যে হরমোনের কারণে নারী সুরক্ষা বেশি পায়, এটি এখনো পর্যন্ত পুরোপুরি পরীক্ষিত নয়, এবং তিনি বলেন যে খুব শক্ত প্রমাণ হিসেবে এটিকে এখনো পর্যন্ত হাজিরও করা যায় না। কিন্তু তিনি বলেন যে হরমোনের কারণে নারী একটি বাড়তি সুবিধা পেতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। তবে তিনি বলেছেন যে এর মধ্যে সামাজিক কারণগুলোই আসলে বেশি। আরেকটা জিনিস তিনি বলছিলেন যে বাংলাদেশে এখনো পর্যন্ত নারীদের মধ্যে হৃদরোগ বা স্ট্রোক এটি তুলনামূলকভাবে পুরুষের চেয়ে নারীর কম হয়, সেইটি নারীদের শারীরিক জটিলতা কমানোর ক্ষেত্রে একটি বড় কারণ হতে পারে, এরকমটি তিনি উল্লেখ করছিলেন। তবে পুলক, এখানে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হওয়া, মৃত্যুর হার এবং হচ্ছে গিয়ে বয়স বিভাজনে যেসব গবেষণা হয়েছে তার সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের এই যে মারা যাওয়া মানুষদের বিশ্লেষণ, এটি আসলে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। পৃথিবীর বিভিন্ন জায়গায় হওয়া সেই সব গবেষণাতেও দেখা গেছে যে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি এবং সেখানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা বেশি। তো বাংলাদেশেও সেই পরিস্থিতিটা আসলে ওই বিশ্বের বিভিন্ন গবেষণার সাথে খুবই সঙ্গতিপূর্ণ। তো এই যে বিশ্লেষণ যা স্বাস্থ্য বিভাগ প্রকাশ করেছে, এটার সঙ্গে বিশেষ কোনো সুপারিশ কি তারা দিয়েছে? স্বাস্থ্য বিভাগ সাধারণত প্রতিদিনকার যে দৈনিক স্বাস্থ্য বুলেটিন আছে তার পরপর তারা স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ধূমপান পরিহার করা, এছাড়া হচ্ছে গিয়ে নানান রকম ভিটামিন গ্রহণ করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন পরামর্শ যেগুলো দিয়ে থাকে সেগুলোই তারা দিয়েছে। এবং স্বাস্থ্য অধিদপ্তর যে বিষয়টির উপর বারবার জোর দিচ্ছে সেটি হচ্ছে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা নেওয়ার থেকে আক্রান্ত হওয়ার আগে, অর্থাৎ সংক্রমণ যাতে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য হচ্ছে গিয়ে সবাইকে পরামর্শ দিয়ে থাকে। সাইয়েদা আক্তার। ব্রিটেনের একটি ক্লিনিক্যাল পরীক্ষায় আভাস পাওয়া যাচ্ছে যে কোভিড-19 সংক্রমণের এক নতুন চিকিৎসা এই রোগে মৃত্যুর আশঙ্কা ব্যাপকভাবে কমিয়ে দিতে পারে। সিন এয়ারজেন নামের একটি বায়োটেক কোম্পানির উদ্ভাবিত এই চিকিৎসায় ইন্টারফেরন বেটা নামের একটি প্রোটিন শরীরে গ্রহণ করতে হয়, যা মানবদেহকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। এ নিয়ে আরও শুনুন সঞ্জনা চৌধুরীর কাছে। ব্রিটেনের সাউদাম্পটন ভিত্তিক বায়োটেক প্রতিষ্ঠান সিন এয়ারজেনের বিজ্ঞানীরা বলছেন, হাঁপানি বা অ্যাজমার রোগীরা যে নেবুলাইজার ব্যবহার করেন সেভাবেই ইন্টারফেরন বেটা নামের এই প্রোটিন সরাসরি রোগীর ফুসফুসে গ্রহণ করতে হয়। হাসপাতালে থাকা রোগীদের চিকিৎসা করে দেখা গেছে এতে তাদের মৃত্যুর সম্ভাবনা বা ভেন্টিলেশন দেওয়ার প্রয়োজন এ দুটোই ৭৯% পর্যন্ত কমে যাচ্ছে। এছাড়া রোগীদের সেরে ওঠার যে সময় লাগত তাও ২ থেকে ৩ গুণ দ্রুততর হয়ে যাচ্ছে। রোগীদের শ্বাসকষ্ট দেখা দেবার পরিমাণও কমে যাচ্ছে। সিন এয়ারজেনের প্রধান নির্বাহী রিচার্ড মার্স্টেন বিবিসিকে বলেছেন, তাদের গবেষণার এতটা ভালো ফলাফল তারা আশা করেননি এবং কোভিড-19 আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতি। মোট ১০১ জন স্বেচ্ছাসেবীর ওপর ওষুধটি পরীক্ষা করা হয়েছে, তবে বৈজ্ঞানিক গবেষণার নিয়ম অনুযায়ী এটি এখনও অন্য বৈজ্ঞানিকদের দ্বারা পরীক্ষিত বা যাচাই করানো হয়নি। এই ওষুধটি নিয়ে কর্মরত বিজ্ঞানীরা বলছেন, তাদের এই আবিষ্কার যদি বৃহত্তর আকারে করা জরিপ দিয়ে নিশ্চিত করা যায় তাহলে তা করোনা ভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে এক মোড় বদলকারী ঘটনা হবে। মিস্টার মার্স্টেন বলছেন, আগামী কয়েকদিনের মধ্যেই তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে চিকিৎসা নিয়ন্ত্রকের কাছে তাদের এই গবেষণার ফলাফল পাঠাবেন, যাতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। এমন একদিনে এই গবেষণার কথা জানা গেল যেদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য যে গবেষণা চালিয়ে যাচ্ছে তার প্রথম ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির সঙ্গে যৌথভাবে তৈরি এই টিকা ইতোমধ্যেই প্রচুর সংখ্যক মানুষের শরীরে পরীক্ষা করে দেখা হয়েছে। সঞ্জনা চৌধুরী। এবারে বিশ্বের আরও কিছু খবর মাসুদ হাসান খানের কাছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলছেন, হংকংয়ে চীন যে নতুন নিরাপত্তা আইন জারি করেছে তার পরিপ্রেক্ষিতে হংকংয়ের সঙ্গে ব্রিটেনের বন্দী প্রত্যর্পণ ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। তবে মিস্টার জনসন বলছেন, প্রতিটি বিষয়ে স্বপ্রণোদিতভাবে চীন বিরোধী অবস্থান নেওয়ার পরিবর্তে ব্রিটেনের বরং চীনের সঙ্গে সম্পর্ক পুনর্নির্ধারণ করা উচিত। আজ আরও পরের দিকে ব্রিটেন হংকংয়ের সঙ্গে তার বন্দী প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে চীন অভিযোগ করে যে ব্রিটেন তাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা করোনা ভাইরাসের প্রভাব থেকে অর্থনীতিকে বাঁচাতে ৭৫০ বিলিয়ন বা
৭৫,০০০ কোটি ইউরোর এক পরিকল্পনার ব্যাপারে মতপার্থক্য কাটাতে আলোচনা অব্যাহত রেখেছেন। ইউরোপীয় কাউন্সিলের চার্লস মিশেল আজ নতুন একটি আপোষ ফর্মুলা পেশ করবেন বলে আশা করা হচ্ছে। মূলত কি পরিমাণ অর্থ অপরিশোধযোগ্য অনুদান হিসেবে রাখা হবে সেটা নিয়েই মতপার্থক্য দেখা দিয়েছে। জাপানে কোচ এবং ক্রীড়া কর্মকর্তাদের হাতে ধারাবাহিকভাবে শারীরিক, যৌন এবং মানসিক নির্যাতনের ঘটনার সাক্ষ্য প্রমাণ দিয়েছেন শত শত সাবেক শিশু অ্যাথলেট। 50 ধরনের খেলায় অংশ নেওয়া এই সাবেক অ্যাথলেটদের সাক্ষ্য সম্বলিত এক নতুন রিপোর্ট প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। এদের মধ্যে অলিম্পিক্স গেমস এবং প্যারা অলিম্পিক্স গেমসে অংশগ্রহণকারী সাবেক অ্যাথলিটরাও রয়েছেন। অনেকে এই নির্যাতনের ফলে শারীরিক প্রতিবন্ধী হয়ে যাওয়া এবং মানসিক বিষণ্ণতায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। ভারতে একদিনে সর্বোচ্চ সংক্রমণের পর দেশটিতে যে করোনা ভাইরাসের কমিউনিটি সংক্রমণ ঘটছে তা স্বীকার করে নেওয়ার জন্য সরকারের ওপর চাপ তৈরি হয়েছে। গত 24 ঘণ্টায় 40,000-এরও বেশি আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। বেশ কিছু শহরে আবারও লকডাউন জারি করা হয়েছে। উত্তর আফগানিস্তানের কর্মকর্তারা বলছেন কুন্দুজ প্রদেশে তালেবানের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর অন্তত 13 জন সদস্য নিহত হয়েছে। তারা বলেছেন জঙ্গিরা প্রাদেশিক রাজধানীর বিভিন্ন তল্লাশি চৌকিতে হামলা চালায়। এই বিষয়ে তালেবানের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। মহামারীর কারণে অনিশ্চয়তা দেখা গেলেও শেষ পর্যন্ত বাংলাদেশে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় 16 লাখ শিক্ষার্থীর কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী 9ই অগাস্ট এবং এই প্রক্রিয়া হবে সম্পূর্ণ ইন্টারনেট ভিত্তিক। করোনা ভাইরাস জনিত কারণে এবার পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ফেসবুক লাইভের মাধ্যমে, আর একাদশ শ্রেণীতে ভর্তির যে পরীক্ষা তা নিয়ে তৈরি হয়েছিল এক ধরনের অনিশ্চয়তা। এখন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে যে তারা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে একাদশ শ্রেণীতে ভর্তির যে কার্যক্রম তা অনলাইনে করা হবে। কিভাবে এই প্রক্রিয়া চলবে তা জানতে কথা বলেছিলাম সংবাদদাতা রাকিব হাসনাদের সাথে। আসলে এবছর একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম নিয়ে একটি অনিশ্চয়তা ছিল। গত 31শে মে এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল এবং এই একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম এবং সেগুলো আসলে জুন মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু মার্চে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে এবং এরপর স্কুল কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সরকার বন্ধ করে দেয়, সে কারণেই 31শে মের রেজাল্ট দেওয়ার পর এসএসসি পরীক্ষার একটি অনিশ্চয়তা তৈরি হয়েছিল যে একাদশ শ্রেণীতে কবে নাগাদ ভর্তি কার্যক্রম শুরু হয়। শেষ পর্যন্ত গতকাল একাদশ শ্রেণীতে ভর্তির যে সময়সীমা ঘোষণা করা হয়েছে তাতে 9 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এই ভর্তি কার্যক্রম চলবে। তবে পুরো ভর্তি কার্যক্রমটি সম্পন্ন হবে অনলাইন।